ওকে, এটা হচ্ছে অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন। নেক্সট ক্লাসিফিকেশনে যাচ্ছি, টু কিংডম ক্লাসিফিকেশন। ভেরি ইম্পর্টেন্ট, কেন না এটা প্রপোজ করেছিলেন লিনিয়াস, কার্লস লিনিয়াস, ভেরি ইম্পর্টেন্ট সায়েন্টিস্ট। এনার ব্যাপারে অনেক কিছু তোমরা পড়েও পাবে, এই ব্যাপারটা ভালো করে মনে রাখবে। টু কিংডম ক্লাসিফিকেশন কি কি করেছিলেন? লিভিং অর্গানিজমস অন দ্য বেসিস অফ নিউট্রিশন অ্যান্ড মোবিলিটি। মোবিলিটি মানে হাঁটাচলা করতে পারে নাকি, মুভমেন্ট করতে পারে নাকি। আচ্ছা, কোন গ্রুপ হাঁটাচলা করতে পারে না? অ্যানিমালস না প্লান্টস? কোনটাকে বলবে? প্লান্টস। প্লান্টস, ইয়েস। কেন না প্লান্টসদের লোকোমোশনের এবিলিটি নেই, প্লান্টসরা খালি মুভমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল, কোনো দিকে হয়তো রোদ আসছে, গাছটার পাতাগুলো সেই দিকে যেতে পারে, কোনো দিকে হয়তো জলের সোর্স আছে, গাছের রুট গুলো সেই দিকে গ্রো করতে পারে। তোরা এই ধরনের মুভমেন্ট করতে পারে গ্রোথের মাধ্যমে, কিন্তু অ্যাজ সাচ একটা জায়গা থেকে উঠে আরেকটা জায়গায় যাওয়া সেটা কিন্তু পসিবল নয়। তো লোকোমোশনের বেসিসে বা মোবিলিটির বেসিসে প্লান্টস গ্রুপ হবে বা প্লান্টি গ্রুপ হবে। নিউট্রিশনের বেসিসেও ভাগ হয়েছিল, কিভাবে না কোন গ্রুপটা নিজে থেকে খাবার তৈরি করতে পারে আর কোন গ্রুপ পারে না। He divided all living things into two kingdoms, animal kingdom and plant kingdom. He gave the animal kingdom the name regnum animal, and plant কে বলেছিলেন regnum vegetable। ঠিক আছে, এর থেকে vegetable টার্মটা এসেছে। আচ্ছা, এখানে মনে রাখবে দুটো জিনিস, টু কিংডম ক্লাসিফিকেশন, কার্লস লিনিয়াস কি বেসিসে ক্লাসিফিকেশনটা করেছিলেন। ঠিক আছে, যে কোনো ক্লাসিফিকেশন সিস্টেম যখন পড়বে এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবে, নামটা কোন সায়েন্টিস্ট করেছেন, কিসের বেসিসে করেছেন। ঠিক আছে, এখান থেকে জেনারেলি এই টাইপেরই কোয়েশ্চেন দেবে, এর বাইরে আর কিছু দেবে না। আচ্ছা, এখানে একটু ডিটেইলস আমি দিয়ে দিয়েছি, নট নেসেসারি ফর সিলেবাস, বাট দেখে রাখো। প্লান্টি অ্যানিমালির মধ্যে এইগুলো পড়ছে, প্লান্টির মধ্যে এগুলো পড়ছে। দেখো, অ্যালগি ফাঙ্গি উনি কিন্তু তখন ঢুকিয়ে দিয়েছিলেন অ্যালগি আর ফাঙ্গিকে প্লান্টের মধ্যে। ঠিক আছে, ব্যাকটেরিয়াকেও উনি প্ল্যান্টের মধ্যে রেখে দিয়েছিলেন, যেটা পরে কিন্তু আলাদা করা হয়েছে। ঠিক আছে, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনটা সবসময় একটা বেসিক ক্লাসিফিকেশন হিসেবে কনসিডার করবে, ওটার সাথে কম্পেয়ার করবে বাকি পাস্ট ক্লাসিফিকেশন গুলো, প্রেজেন্ট ক্লাসিফিকেশন গুলো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই স্লাইডটা ইগনোর করো, এটা বাই চান্স এসে গেছে। তো আমরা গেলাম টু ক্লাসিফিকেশন অবধি, এবার আমরা যাব থ্রি ক্লাসিফিকেশন, থ্রি কিংডম ক্লাসিফিকেশন। জাস্ট আ মিনিট। আচ্ছা, থ্রি কিংডম ক্লাসিফিকেশনের স্লাইডটা এখানে মিসিং হয়ে গেছে। থ্রি কিংডম ক্লাসিফিকেশনের স্লাইড সামহাউ মিসিং হয়ে ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের স্লাইড এসে গেছে। এনিওয়েজ, আমি থ্রি কিংডম ক্লাসিফিকেশনটা পরে পড়িয়ে দিচ্ছি, আপাতত আমরা ফোরটা দিয়ে আবার কন্টিনিউ করছি। ঠিক আছে, থ্রি কিংডম ক্লাসিফিকেশনে বেসিক্যালি একটা জিনিস মনে রাখবে, অ্যানিমাল আর প্লান্ট তো এতক্ষণ আমরা পড়ছিলাম, এর সাথে থার্ড গ্রুপ আসবে যেটাকে আমরা প্রোটিস্টা বলছি। ঠিক আছে, সেই প্রোটিস্টা দিয়ে যদি কিংডমটাকে আমরা ক্লাসিফিকেশনটাকে করি তখনই ওটা থ্রি কিংডম ক্লাসিফিকেশন হবে। এনিওয়েজ, আচ্ছা, আমরা ক্লাসিফিকেশন গুলো কিছু এন্ড অবধি গিয়ে আমি একটা ব্রেক নেব, ব্রেকে আমি এক্সট্রা যে স্লাইড গুলো ইনপুট করার আছে সেগুলো করে আমি তোমাদের ক্লাসটা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, আই উইল জাস্ট টেক 5 মিনিটস ব্রেক। কোথাও যাবে না, ক্লাসটা স্টার্ট করতে লেট হয়েছে কিন্তু অনেক কিছু ডিসকাস করা বাকি আছে। এনিওয়েজ, ফোর কিংডম ক্লাসিফিকেশনটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। কপারল্যান্ড করেছিলেন ফোর কিংডম ক্লাসিফিকেশন, মোনেরা গ্রুপটা এখানে ইনক্লুড হলো। ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ মোনেরা গ্রুপ। মোনেরা কি ছিল? মোনেরা হচ্ছে, মোনেরা গ্রুপে কি পড়ে বলো তো, কে বলতে পারবে? ব্যাকটেরিয়া, ইয়েস, ইউনিসেলুলার অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া গুলো কিন্তু প্রোক্যারিওটিক অর্গানিজমস। প্রোক্যারিওটিক অর্গানিজমস মানে যাদের সেল ওয়ালটা একটু ডিফারেন্ট হয়, তাদের মধ্যে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। আর কি ফিচার হতে পারে প্রোক্যারিওটিক সেলের, কেউ বলতে পারবে? আর কি হতে পারে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এর মধ্যে ডিফারেন্স, কেউ বলতে পারবে? নিউক্লিয়াস ছড়ানো অবস্থায় থাকে আর নিউক্লিয়াস থাকে না। কি থাকে আরেকবার বলো, আর একটু বলো, শুনতে পেলাম না। নিউক্লিয়াস, হ্যাঁ হ্যাঁ, মানে ছড়ানো অবস্থায় থাকে। ইয়েস, কারেক্ট। তো নিউক্লিয়াস যদি ওয়েল ডিফাইন্ড ফর্মে থাকে, ভালোভাবে প্যাক ভাবে থাকে, সেটা কোন সেলে পাওয়া যায়, প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক?
প্রোক্যারিওটিকে গুছিয়ে থাকে নিউক্লিয়াস? ও প্রোক্যারিওট মানে পুরনো। হ্যাঁ, প্রো মানে পুরনো, ঠিক এইভাবেই মনে রাখবে। প্রো মানে পুরনো নিউক্লিয়াস, মানে পুরনো সেল, পুরনো সেলে কিচ্ছু অর্গানাইজ নেই, ঠিক আছে? তো নিউক্লিয়াসটা ছড়ানো থাকে, ওই জন্য ওদেরকে নিউক্লিয়য়েড বলা হয়, নিউক্লিয়াসটাকে নিউক্লিয়য়েড বলা হয়, কারণ কি স্ট্রাকচারটা ছড়ানো থাকে। তো ইয়েস, এইখানে ফোর কিংডম ক্লাসিফিকেশনে মোনেরাটা ইনক্লুড হয়েছে, যেটা কিনা প্রোক্যারিওটিক অর্গানিজম। নেক্সট প্রোটিস্টা, মোনেরা হলো, এবার প্রোটিস্টা। প্রোটিস্টায় কি আছে? প্রিমিটিভ ইউক্যারিওটিক প্লান্টস। তাহলে প্রোক্যারিওটস এইখানেই শেষ হয়ে গেল, এবার আসছে ইউক্যারিওটিক। কিন্তু ইউক্যারিওটিক কোনটা না, ইউক্যারিওটিক প্লান্টস বলছে, ঠিক আছে? উনি ঠিক করেছিলেন যে প্রোটিস্টাকে উনি প্লান্ট গ্রুপে ফেলবেন, কিন্তু ইউক্যারিওটিক প্লান্ট গ্রুপে। নেক্সট মেটাফাইটা, অ্যাডভান্সড ইউক্যারিওটিক প্লান্ট, মানে প্রপারলি প্লান্ট যেটাকে আমরা এখন বলি, সেই মেটাফাইটা গ্রুপটা হচ্ছে সেটা। নেক্সট মেটাজোয়া, এই জোয়া টার্মটা মনে রাখবে, যেখানে জোয়া থাকবে জানবে সামহাউ অ্যানিমেলের সাথে যুক্ত, ঠিক আছে? তাহলে অ্যাডভান্সড ইউক্যারিওটিক অর্গানিজমস বা অ্যানিমালসও আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে মোনেরা, প্রোটিস্টা, মেটাফাইটা, মেটাজোয়া, এটা হচ্ছে ফোর কিংডম ক্লাসিফিকেশন। নামগুলো মনে রাখবে, কে করেছিলেন, কোন সালে করেছিলেন, সায়েন্টিস্টের নাম কখনো ভুলবে না, প্রচুর এমসিকিউ আসে। নেক্সট, আচ্ছা, এখানে ক্লাসিফিকেশনটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি দিয়ে দিয়েছি। থার্ড যেটা আমি এখানে বললাম, প্লান্ট লাইক ইউক্যারিওটিক প্লান্ট, সেখানে কি কি গ্রুপ এসছে দেখো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তাই না? এগুলোই তো আমরা প্লান্ট কিংডমে পরে পড়েছি। তো সেই গ্রুপগুলো সব প্লান্টের এখানে এসছে। তাহলে ফোর কিংডম ক্লাসিফিকেশনে অনেকটা গোছানো হয়ে গেছে অলরেডি, রাইট? নেক্সটে যাচ্ছি, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন। কে প্রপোজ করেছিল, কে বলেছিলেন ফাইভ কিংডম ক্লাসিফিকেশন? বলো। হুইটেকার, ইয়েস। এই নামটা খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করবে ফুল ফর্মটা একটু মনে রাখতে, যদি ঘুরিয়ে দিয়ে দেয় জানি না, ওই জন্য ফুল ফর্মটা মনে রাখবে। দেখি, হ্যাঁ ঠিক আছে। ফাইভ কিংডমস কি কি ছিল? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালি। ক্রাইটেরিয়া ইউজ ফর ক্লাসিফিকেশন, কিসের বেসিসে ক্লাসিফিকেশনটা হয়েছিল সেটার উপরে প্রচুর প্রশ্ন আসে। কি কি দেখে উনি ক্লাসিফিকেশনটা করেছিলেন? ফার্স্ট হচ্ছে সেল স্ট্রাকচার, সেলগুলো কেমন, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, এইগুলো দেখে উনি সেল স্ট্রাকচারের বেসিসে আগে একটা ভাগ করেছিলেন। নেক্সট কি? থ্যালাস অর্গানাইজেশন, মানে এদের বডি শেপটা কেমন, পাতলা থালার মতো কিছু, নাকি হাত পা আছে, নাকি ভার্টিক্যালি লম্বা, না ফ্ল্যাট, এই জিনিসগুলো দেখে, থ্যালাস অর্গানাইজেশন দেখে উনি নেক্সট ডিসিশন নিয়েছিলেন। নেক্সট হচ্ছে মোড অফ নিউট্রিশন, মানে কি খায়, কিভাবে খায়, নিজের খাবার নিজেরা তৈরি করে খাচ্ছে না অন্যের উপরে ডিপেন্ড করছে সেটা। নেক্সট রিপ্রোডাকশন, ডেফিনেটলি সেক্সুয়াল, আসেক্সুয়াল, সেক্সুয়াল হলে কি কি মোডে হচ্ছে, আসেক্সুয়াল হলে কেমন হচ্ছে, সেক্সুয়ালে স্পোর্টস, জু স্পোর্টস বা এই ধরনের অন্য টাইপ অফ স্পোর্টস ইনভলভড আছে নাকি সেইগুলো। নেক্সট phylogenetic relationship, which is very important. Now what is phylogenetic relationship? Phylogeny মানেই জানবে যে ইভলিউশন রিলেটেড, মানে কোথা থেকে জিনিসটা, কার থেকে আস্তে আস্তে ইভলভ করে অ্যাট প্রেজেন্ট এই অর্গানিজম তৈরি হয়েছে, সেই পুরো স্টাডিটাকে বলা হয় ইভলিউশনারি স্টাডি। এবং একটা অর্গানিজমের সাথে আরেকটা অর্গানিজমের রিলেশনশিপটা কেমন, কিভাবে সেই ইভলভ হয়েছে, এর থেকে কিছু ক্যারেক্টার তার মধ্যে আছে, তার থেকে কিছু ক্যারেক্টার তার মধ্যে আছে, আলটিমেটলি কি ফর্মে ওটা ইভলভ হয়েছে সেটা জানার জন্য ফাইলোজেনেটিক রিলেশনশিপের স্টাডি খুব দরকার, ঠিক আছে? হয়তো দেখা যাবে ফিজিক্যালি দেখে মনে হচ্ছে না যে এই অর্গানিজম আর এই অর্গানিজম রিলেটেড, কিন্তু যদি ফাইলোজেনিটা আমরা ফলো করি হয়তো দেখবো একই জিনিস থেকে দুটো ভাগ হয়ে ওটা তৈরি হয়েছে। তো ওই জন্য ফাইলোজেনেটিক রিলেশনশিপ স্টাডি করা খুব দরকার। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে এই ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখে ক্লাসিফিকেশন করা হয়েছিল। ক্লাসিফিকেশনটা আমরা একটু দেখে নিই। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, হ্যাঁ, রবার্ট হার্ডিং হুইটেকার, এই নামটা মনে রাখবে, ঠিক আছে? এই ফুল নামটা রবার্ট হার্ডিং হুইটেকার। ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের এই গ্রুপটা দেখে নাও। মোনেরা সব থেকে বেসিক গ্রুপ, যেখানে তোমার প্রোক্যারিওটিক অর্গানিজমস গুলো পাওয়া যায় শুধু।
এই কোয়েশ্চেনটা কিন্তু আসে অনেক সময় যে 5 কিংডম ক্লাসিফিকেশনে কোন গ্রুপে প্রোক্যারিওটিক অর্গানিজমস আমরা পাই। নেক্সট হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার ক্যারেক্টারস কি? ডেফিনেটলি ইউক্যারিওটিক হবে, ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, মানে একটা সেলও হতে পারে, গুচ্ছ সেল নিয়ে তৈরিও হতে পারে। আর কি কি প্রসেস ওদের মধ্যে থাকে? এবার নিউট্রিশনের কিছু পয়েন্টস আমরা দেখি। ওরা অ্যাবজর্পশন করতে পারে, ইনজেকশন করতে পারে, ফটোসিনথেসিসও করতে পারে। এগুলো হচ্ছে মোড অফ নিউট্রিশনের সমস্ত ফিচার্স। অ্যাবজর্পশন মানে বাইরে হয়তো খাবার আছে, সেলগুলো গিয়ে ওই খাবারটাকে টেনে নিজের মধ্যে নিয়ে নিল, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। ইনজেকশন মানে খাওয়া। ধরো একটা অ্যামিবা, সে দেখছে ফুড পার্টিকেল আছে, সেই সিউডোপোর তৈরি করে ফুড পার্টিকেলটা নিজের মধ্যে ঢুকিয়ে নিল, সেটাকে বলে ইনজেকশন। ফটোসিনথেসিস মানে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, লাইট এনার্জি ট্র্যাপ করে সে নিজের খাবার নিজে বানাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে মোড অফ নিউট্রিশন। নেক্সট কি? সেক্সুয়াল স্টেজ আছে নাকি, অসেক্সুয়াল স্টেজ আছে নাকি, which will help in reproduction। তাহলে এই গেল তোমার প্রোটিস্টা। নেক্সট আসছি ফাঙ্গি। ফাঙ্গি গ্রুপটা কিন্তু আগে কখনো আলাদা করা হয়নি, এই প্রথম ফাঙ্গি গ্রুপটাকে আমরা আলাদা করলাম। কি না, এর ইউক্যারিওটিক সেল আছে, মাল্টিসেলুলারই হয় এগুলোই, মানে মাল্টিসেলুলার মানে তুমি খালি চোখে মোটামুটি দেখতে পাবে। কয়েকটা আছে যেগুলো খালি চোখে দেখা যায় না, সিম্পল মাইক্রোস্কোপ ইউজ করলেই চট করে দেখা যায়, মাল্টিসেলুলার। তো এদের মোড অফ নিউট্রিশন কি? অ্যাবজর্পশন। নেক্সট নন মোটাইল, এরা কিন্তু মুভ করতে পারে না, গাছের মতনই। দেখো এক্স্যাক্টলি প্লান্টই নয় কিন্তু গাছের মতো, বিকজ ওরা লোকোমোশন করতে পারে না, মুভ করতে পারে না। আর কি? এতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ইটস পসিবল। ওকে, এইগুলো বেসিক ফিচার। নেক্সট অ্যানিমালি। অ্যানিমালি গ্রুপে কি? ইউক্যারিওটিক হবে, মাল্টিসেলুলার হবে, ইনজেকশন করতে পারবে, মানে খাবার খেতে পারবে, যে কোনো অ্যানিমাল খাবার খেতে পারে। মোটাইল হবে, ডেফিনেটলি মোটাইল হবে, মুভমেন্ট করতে পারবে। নেক্সট সেক্সুয়াল রিপ্রোডাকশন তো হয়। আসেক্সুয়াল কিছু কিছু মোড অফ রিপ্রোডাকশন আছে যেগুলো আসেক্সুয়াল আমরা বলে থাকি, সেগুলো হয় কিন্তু খুব কম হয় সেগুলো। নেক্সট ফাইনাল প্লান্টস। প্লান্টসদের কি? ইউক্যারিওটিক হবে, মাল্টিসেলুলার হবে, ফটোসিনথেটিক ডেফিনেটলি হবে। প্লান্ট হওয়ার একটা মেজর ক্রাইটেরিয়া এটা। নেক্সট হচ্ছে নন মোটাইল, মুভ করতে পারে না। আর কি? সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে, আসেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। ওকে, আমি এখানে শর্টে 5 কিংডম ক্লাসিফিকেশনের কিছু পয়েন্টস বললাম। ইন ডিটেইলস 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের কিন্তু পড়তে হবে উইথ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন ডিটেইলস। আমি আজকের 5 মিনিটসের ব্রেক নিয়ে আমি স্লাইডগুলো একটু আপডেট করে নেব, দিয়ে আফটার দ্যাট উই উইল কন্টিনিউ উইথ দ্য রেস্ট, যেটুকু বাকি আছে ক্লাসিফিকেশন কনসেপ্টে সেটা কন্টিনিউ করবো। অ্যান্ড দেন আমি তোমাদের আগে থেকে বলে রাখছি, এই যে 5 কিংডম ক্লাসিফিকেশনে এই যে গ্রুপটা আছে, প্রোটিস্টা গ্রুপটা আছে, এই প্রোটিস্টা গ্রুপটা আমি তোমাদের একটু ডিটেলসে পড়াবো। আজকে হয়তো হবে না, বিকজ এই স্লাইডের একটা প্রবলেম হয়ে গেছে। প্রোটিস্টা গ্রুপটা কিন্তু আমি তোমাদের ডিটেলসে পড়াবো। আর আরেকজন ম্যাম যিনি আছেন, তোমরা আমাকে ছাড়া আর কোনো ম্যামের ক্লাস করেছো? জুলজির ম্যামের ক্লাস করেছো? ওকে, মোস্ট প্রবাবলি জুলজি ম্যাম তোমাদের মনেরা পাঠটা করাবেন, শ্রীপর্ণা ম্যাম, উনি হয়তো তোমাদের মনেরা পাঠটা করাবেন। আমি চেষ্টা করব তোমাদের প্রোটিস্টের পার্টটা দিয়ে শুরু করতে, ঠিক আছে? টিল দ্য টাইম নেই, মোটামুটি ক্লাসিফিকেশন গুলো দেখো। 4 কিংডম ক্লাসিফিকেশনটা, আচ্ছা 4 কিংডম হয়েছে, 3 কিংডমের স্লাইডটা তোমরা পাওনি, যেখানে জাস্ট প্রোটিস্টটা অ্যাড হয়েছে, ওটা আমি অ্যাড করে দিচ্ছি, ওটা দেখিয়ে দেবো। বেশি কিছু কমপ্লেক্স নয়। 5 কিংডম বুঝে গেছো, 3 কিংডম, 2 কিংডম, 4 কিংডম কোনো ম্যাটারই নয়, ঠিক আছে? তো ফর দ্য টাইম নেই, আমি একটু পজ করছি আমার ভিডিওটা, তোমরা থাকো ক্লাসে, ক্লাস ছেড়ে যেও না। যে ক্লাসিফিকেশন গুলো আমি বললাম ওগুলো তোমাদের বই থেকে একটু দেখে নাও, ফিচার্স গুলো দেখে নাও, খুব একটা ডিটেইলস কোয়েশ্চেন আসবে না, বাট ইউ শুড নো কি বেসিসে ক্লাসিফিকেশন হচ্ছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, সায়েন্টিস্টদের নামগুলো, ঠিক আছে? ওকে, কিছু জিজ্ঞেস করার আছে এখনো অবধি? ওকে, ঠিক আছে, 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি, দিয়ে আবার কন্টিনিউ করছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। তোমরা আছো? আমার আওয়াজ শুনতে পাচ্ছো? ওকে, আচ্ছা, যে স্লাইডটা মিস হয়ে গেছিল 3 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, দেখে নাও। আমি বলেছিলাম প্রোটিস্ট গ্রুপটা শুধু এক্সট্রা অ্যাড হয়েছে এখানে। এখানে দেখো প্লান্ট কিংডমে যেমন যেমন আমরা জানি ব্রায়োফাইট, স্টেরোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেগুলো আছে। অ্যানিমাল কিংডমে ভার্টিব্রেটস, ইনভার্টিব্রেটস, জেনারেল যে ক্লাসিফিকেশন। নেক্সট প্রোটিস্ট কিংডমে যেগুলো অ্যাড হয়েছে সেটা হচ্ছে লোয়ার প্রোটিস্টস, হায়ার প্রোটিস্টস। এখানে একটা জিনিস বলে দিই, লোয়ার প্রোটিস্টস গুলোর টেন্ডেন্সি দেখা গেছে টুয়ার্ডস প্লান্ট কিংডম।
মানে প্লান্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে তার সাথে অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু আবার এক্স্যাক্টলি সেম নয়। তাই জন্য ওদেরকে একটু আলাদা করে একটা গ্রুপে রাখা হয়েছে প্রোটিস্টা। প্রোটিস্টার যেগুলো হায়ার প্রোটিস্ট সেগুলো কিন্তু অ্যানিমাল গ্রুপের সাথে অনেক মিল পাওয়া যায়। ক্যারেক্টারগুলো আমরা একটু দেখে নিচ্ছি। প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, লোয়ার প্রোটিস্টগুলোর ক্ষেত্রে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এখানে দেখবে অনেক জিনিসই এইটা বাদে এইটা এর মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক্স পাবে যেগুলো প্ল্যান্টের সাথে মেলে। সেম ওয়ে হায়ার প্রোটিস্টে কি পাচ্ছ, ইউক্যারিওটিক হচ্ছে, ডেফিনেটলি সমস্ত অ্যানিমালই ইউক্যারিওটিক হয়। ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, অ্যানিমালও তাই ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। আর কি ফাঙ্গি, অ্যালগি, এই ধরনের গ্রুপগুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছিল। এটা মনে রাখবে 3 কিংডম ক্লাসিফিকেশন, এটা অনেক আগে করা হয়েছিল, 5 কিংডমের সাথে এর তুলনা হয় না। তাও টেন্ডেন্সিটা তোমরা বুঝতে পারবে যে আস্তে আস্তে যে প্রপার স্টাডি করে ভাগগুলো করা হচ্ছে, আরো মাল্টিপল ক্যারেক্টার্স ইন রেফারেন্স আনা হচ্ছে, এই ক্লাসিফিকেশন গুলো দেখলে বুঝতে পারবে। আচ্ছা 3 কিংডম তো গেল, 4 কিংডম আমি বলে দিয়েছিলাম। 5 কিংডম ক্লাসিফিকেশন যখন আমরা পড়ছিলাম তার কিছু এক্সাম্পলস আমি এখানে ইনক্লুড করেছি, দেখে নাও। আচ্ছা 5 কিংডম ক্লাসিফিকেশনের সবথেকে নিচে যে গ্রুপটা সেটা কি ছিল, একদম ফার্স্ট গ্রুপটা 5 কিংডমের 5টা গ্রুপের মধ্যে ফার্স্ট গ্রুপটা কি ছিল, মোনেরা। ইয়েস, মোনেরা মানে ব্যাকটেরিয়া। এই হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রুপ। দেখো কি কি ধরনের ব্যাকটেরিয়া হয়, এগুলো কিন্তু সমস্ত মাইক্রোস্কোপিক, খালি চোখে কোনোভাবেই দেখা যাবে না, কোনো এক্সেপশন নেই, সমস্ত ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপের তলায় দেখা যায়। ওই জন্যই এই গ্রুপটা ক্লাসিফিকেশনে ইনক্লুড হয়েছে অনেক পরে, বিকজ মাইক্রোস্কোপ তখনও আবিষ্কারই হয়নি, এদেরকে খুঁজে বার করাই পসিবল হয়নি। লোকে জানতো কিছু একটা ফ্যাক্টর আছে, সায়েন্টিস্টরা জানতো কিছু একটা ফ্যাক্টর আছে যার জন্য রোগ জ্বালা হচ্ছে, যেটা একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমে রোগ নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি, সেটা কিন্তু আবিষ্কার হয়নি। তো তাই জন্য 5 কিংডম ক্লাসিফিকেশন যতদিনে হয়েছে, মাইক্রোস্কোপ ছিল তখন, এই গ্রুপটার ব্যাপারে জানা যায় কি কি ব্যাকটেরিয়া। যখন আমরা মোনেরা গ্রুপটা ডিটেলসে পড়বো, ব্যাকটেরিয়ার শেপ অনুযায়ী অনেকগুলো ভাগে ভাগ করা হয়, তো সেই ব্যাকটেরিয়ার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা দেখো কর্কস্ক্রু এর মতো স্ট্রাকচার, এটা যেমন আমরা ক্যাপসুল টাইপ ব্যাকটেরিয়া যেগুলো দেখি সেইগুলোর মতো, এগুলো আবার গোল ডট পুতির মতো স্ট্রাকচার, ককাস বলে এগুলোকে, ঠিক আছে। তো এই ধরনের স্ট্রাকচারস কিছু তোমরা মনে রাখতে পাবে। এইটা আমি দেখাচ্ছি জাস্ট একটা গ্রস আইডিয়া দেওয়ার জন্য, যাতে কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপের কনফিউশন না হয়। মোনেরা হলো নেক্সট গ্রুপ যেটা আমরা জানবো, সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা গ্রুপটা কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। প্রোটিস্টা গ্রুপের একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি বলছি, অ্যামিবা তো নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, তাই না? অ্যামিবার ব্যাপারে কি জানো, কেউ বলতে পারবে অ্যামিবাটা কি, মানে কি ঘটনা ব্যাপারে, মানে ইউনিসেলুলার তো ডেফিনেটলি, হ্যাঁ। আর কিছু জানো অ্যামিবার ব্যাপারে, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট মনে পড়ছে? সিউডোপোডিয়ার মাধ্যমে খাবার, ইয়েস, লোকোমোশন করা বা হাঁটা চলার জন্য সিটোপোডিয়া ব্যবহার করে, বা কোনো ফুড পার্টিকেল আছে সেটা সে খেতে চায়, তার জন্য সেই সিটোপোডস বার করে খাবারটাকে ইনজেস্ট করে ভেতরে। তো সেই যে অ্যামিবা কিন্তু এই প্রোটিস্টা গ্রুপেরই মেম্বার, ঠিক আছে। তো অ্যামিবা, তারপর তোমার বিভিন্ন রকমের স্পেসিফিক কিছু অ্যালগি আছে, সেইগুলো ইউগ্লিনা, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো জিনিস আছে, ডায়াটমস আছে, ডায়নোফ্ল্যাজেলেটস আছে, এইগুলো সিতে পাওয়া যায়, ঠিক আছে। এর উপরে আমি স্লাইড রেডি করেছি, বাট আজকে টাইম হবে না, সো আজকে আমি এটা বাদই দিচ্ছি। তো এই গ্রুপ অফ অর্গানিজমস গুলো কিন্তু প্রোটিস্টায় আছে। তোমরা একটা জিনিস করবে, এটা নিজে থেকে করবে, এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর এক্সাম্পল খুঁজে খুঁজে একটু দেখো, বই থেকে দেখো, দরকার হলে ইন্টারনেট রেফার করো, ভিডিওস যদি পাও ভিডিওস দেখো, অ্যাকচুয়ালি জিনিসগুলো কেমন, এদের ফাংশনিং গুলো কেমন, এই আইডিয়াটা একটু ক্লিয়ার করো। ক্লাস 11 থেকে যদি আইডিয়াটা ক্লিয়ার করে নাও, পরে যখন তুমি এই এতগুলো গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স পড়বে, কোনোটা গুলিয়ে যাবে না, তুমি একটা ট্রেন্ড ফলো করতে পারবে যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স জেনারেলি এই গ্রুপটাতেই হয়, বা এই ধরনের অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক্স জেনারেলি এখানে হয়। ফাঙ্গির ক্ষেত্রে দেখবে, আচ্ছা মোনেরা প্রোটিস্টা হলো থার্ড গ্রুপ, যেটা ফাঙ্গির ক্ষেত্রে দেখবে সমস্ত কিছু অদ্ভুত, মানে কোনোটার সাথে কোনোটা তুমি রিলেট করতে পারছো না, যত অড ক্যারেক্টারিস্টিক্স তুমি ফাঙ্গিতে পাবে। আচ্ছা ফাঙ্গি গ্রুপের একটা জিনিস আমরা খুব খাই, কেউ কি এক্সাম্পল দিতে পারবে? বর্ষাকালে জিনিসটা হয় মাশরুম, ব্যাঙের ছাতা, এক্স্যাক্টলি, ব্যাঙের ছাতা খুব খুব এটা এক্সোটিক ফুড বলা যেতে পারে, খুব কস্টলিও, চট করে পাওয়া যায় না, সিজনাল জিনিস, সব সিজনে তুমি পাবে না।
তো ফাঙ্গি জিনিসটা হচ্ছে সেরকমই জিনিস। তো ফাঙ্গি দেখে ব্যাঙের ছাতা দেখেই বুঝতে পারছো কি অড একটা স্ট্রাকচার। তো এই গ্রুপের সবকিছু একটু ডিফারেন্ট হয়। ইনফ্যাক্ট এর যে সেল ওয়াল, সেই সেল ওয়াল মেটেরিয়ালটাও কিন্তু অন্য অর্গানিজমের সেল ওয়ালের থেকে একটু আলাদা হয়। ঠিক আছে, তো ফাঙ্গি গ্রুপটা একটু ভালো করে স্টাডি করবে। তাহলে মোনেরা দিয়ে শুরু করলাম, প্রোটিস্টা হলো, ফাঙ্গি হলো, নেক্সট আসছে অ্যানিমালি। এটাকে আমি 4 নম্বর দিচ্ছি, অ্যানিমালি। অ্যানিমালি গ্রুপের মধ্যে তোমার আর্থওয়ার্ম থেকে শুরু করে বড় অর্গানিজমস সবকিছুই পড়বে, ইনসেক্টস পড়বে, পাখি, মাছ সবকিছু আছে। তো যখন অ্যানিমাল কিংডম আমরা পড়বো, পুরো গ্রুপ পড়ে তার ওরিয়েন্টেশন ওয়াইজ কিভাবে আমরা সেগুলোকে ভাগ করি তার অনেক ডিটেলস আছে। এই পার্টটা আমরা তখন ডিটেলসে কভার করব। লাস্ট গ্রুপ যেটা প্লান্টি, প্লান্টির মধ্যে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো মস দিয়ে আমরা স্টার্ট করতে পারি। মস মানে একদম কেমন করে বোঝা, আচ্ছা মস কোথায় দেখতে পাবে, একটা ধরো একটা পুরনো পাঁচিল, ব্রিক্স দিয়ে তৈরি হওয়া ইটের একটা পুরনো পুরো বাড়ি, তার পাঁচিল, সেখানে যদি তুমি দেখো এবার সবুজ একটা কিছু হয়ে আছে, কার্পেটের মতো একদম ভেলভেটের মতো একটা সবুজ কিছু হয়ে আছে, সেটা হচ্ছে মস। ঠিক আছে, তো সেইগুলোও কিন্তু প্লান্ট। এবং সব সময় মনে রাখবে প্লান্ট মানে গ্রিন, ফটোসিনথেসিস করতে পারে, নিজের খাবার নিজে বানাতে পারে। এরা কিন্তু পারে না ফটোসিনথেসিস বা কোনো কিছু করে নিজের খাবার বানাতে পারে না। এরা কিছু 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 আছে যারা পারে, কিছু কিছু আছে যারা পারে না। ঠিক আছে, এরা হচ্ছে অন্যের ওপরে ডিপেন্ড করে, এদেরকে স্যাপ্রোফাইটস বলা হয়। আজকে আমি শুধু গ্রস আইডিয়া দিচ্ছি, কোনোটা ডিটেলসে যাচ্ছি না। এদেরকে স্যাপ্রোফাইটস বলা হয়। এরা নিজের খাবার নিজে তৈরি না করতে পারলেও অন্যের থেকে খাবারটা নিতে পারে। ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি করে না তাদের। তো এটা হচ্ছে স্যাপ্রোফাইটস। প্লান্ট ডেফিনেটলি অটোট্রপস, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও মোস্ট ব্যাকটেরিয়াস আর অটোট্রপস। ঠিক আছে, মোস্ট অফ দেম আর অটোট্রপস। আচ্ছা, প্লান্ট কিংডমে যেটা বলছিলাম, মসেস বললাম। ফার্নস হচ্ছে তুমি কোনো কুয়োর মধ্যে যদি দেখো, সেইখানে দেখবে কিছু এই টাইপের পাতা, এবং পাতার পেছনে কিছু ডটেড স্ট্রাকচার আছে যেগুলোকে স্পোর বলে। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে ফার্নস। নেক্সট ব্রড লিভড, এইগুলো তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, আম জাম কাঁঠাল যে গাছগুলো আমরা দেখি সেইগুলো হচ্ছে ব্রড লিভড ট্রিজ। নেক্সট এটা অ্যাঞ্জিওস্পার্ম গ্রুপে পড়ে। কনিফার্স মানে তোমার ঝাউ গাছের মতো যে গাছগুলো, ঠিক আছে, সেগুলো টেরিডোফাইটস এর মধ্যে পড়ে। এরকম আরো গ্রুপস আছে, প্লান্টস এর আমরা ডিটেইলস যখন করব তখন আমরা জেনে নেব। এটা দেখানোর কারণ হচ্ছে মোটামুটি একটা আইডিয়া করে নাও যে জিনিসগুলো কেমন হয়, কোন গ্রুপে পড়তে পারে, কি স্পেশাল ফিচার আছে গ্রুপগুলোর মধ্যে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখবে। আচ্ছা, নেক্সট 5 কিংডম ক্লাসিফিকেশন অবধি তো বলেছি। লাস্ট একটা কিংডম ক্লাসিফিকেশন ছিল যেটাকে আমরা 3 ডোমেন ক্লাসিফিকেশন বলি বা 6 কিংডম ক্লাসিফিকেশন। ওটা একটু দেখে নি। The 3 domain system was developed by Carl Woese, সায়েন্টিস্টের নাম মনে রাখবে। It is a system of classification of biological organisms. Under this system there are 3 domains and 6 kingdoms. ঠিক আছে, ওই জন্য 6 কিংডম ক্লাসিফিকেশন। ডোমেন গুলো কি? আর্কি, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া। আর্কি, ব্যাকটেরিয়া, ইউক্যারিয়া। আর কিংডম গুলো কি? আর্কি ব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালি। এর মধ্যে আমরা অ্যানিমালি পেয়েছি, প্লান্টি পেয়েছি, ফাঙ্গি পেয়েছি, প্রোটিস্টা পেয়েছি। এই যে দুটো দেখছো এগুলো ব্যাকটেরিয়ারই টাইপ। ঠিক আছে, ইউব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়ার মধ্যে কোনটা পুরনো হতে পারে বলো তো, একদম আদি যুগের? কোনটা মনে হচ্ছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই কথাটা শুনেছো কোথাও? এটা একটা ডিপার্টমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরা কি করে? এরা বিভিন্ন সাইটে গিয়ে এক্সকাভেশন করে, মাটি খুঁড়ে হিস্টোরিক্যাল জিনিস বার করে। ঠিক আছে, তো আর্কিওলজি শব্দটার মানেই হচ্ছে পুরনো, আদি। ঠিক আছে, তো সেই হিসেবে আর্কি ব্যাকটেরিয়া মানেই পুরনো। ওকে, নেক্সট ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়া মানে মডার্ন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ইন জেনারেল ইজ আদি, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও ভাগ আছে। আর্কি ব্যাকটেরিয়া মানে একদম প্রিমিটিভ ব্যাকটেরিয়া, একদম প্রথম যে ব্যাকটেরিয়াগুলো এসছে সেটা। ইউব্যাকটেরিয়া হচ্ছে মডার্ন ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে 6 কিংডম ক্লাসিফিকেশন। এইখানে দেখো ইভলিউশনারি ট্রেন্ড ওয়াইজ কিছুটা ভাগ দেওয়া আছে।
আচ্ছা, তোমরা কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাচ্ছ? আমি এখানে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, তোমরা কি পাচ্ছ? হ্যাঁ আসছে। কি আওয়াজ আসছে বলো তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে পাশের রুমের ক্লাসটা এখানে আসছে। ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি ফিল করছি কিছু একটা আওয়াজ আসছে। তোমরা হয়তো ক্লিয়ারলি সেটা শুনতে পাচ্ছ। ডিস্টার্ব হচ্ছে না তো আওয়াজটার জন্য? ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 6 কিংডম ক্লাসিফিকেশনটা দেখে নাও। ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, ইউক্যারিয়া। এখানে ভাগগুলো দিয়েছে, যেটা বলেছিলাম যে একদম পুরনো, ঠিক আছে, সেটা হচ্ছে এইগুলো। দেখো, থার্মো নামটা আসছে, থার্মো, মিথেনো, মিথো, এই টার্মগুলো আসছে মানেই জানবে মিথেনের উপরে ডিপেন্ড করে যে ব্যাকটেরিয়াগুলো বাঁচে। থার্মো মানে থার্মাল ভেন্টসে যারা বাঁচে, মানে যেখানে খুব গরম টেম্পারেচার আছে, সালফার স্প্রিংস আছে, যেখান থেকে গরম জলের ফোয়ারা বেরোচ্ছে, সেই সমস্ত জায়গায় এই ব্যাকটেরিয়াগুলো থাকে। তাই জন্য এরা প্রিমিটিভ। আর কি ব্যাকটেরিয়া মানে সেই একদম পৃথিবী যখন প্রথম তৈরি হচ্ছিল, কি ছিল, পুরো একটা গ্যাস ভরা একটা গ্লোব ছিল, যার মধ্যে বিভিন্ন রকমের রিয়াকশন হচ্ছিল, মিনারেল রিচ একটা এনভায়রনমেন্ট ছিল, তাই না? তো খুব হার্শ এনভায়রনমেন্ট ছিল, খুব কষ্টকর এনভায়রনমেন্ট ছিল, সেখানে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু থাকতো। তো সেইখানে মিথেন বেশি পরিমাণে ছিল, টেম্পারেচার বেশি ছিল, ওই জন্য এই টাইপের ব্যাকটেরিয়া গুলো আর্কি ব্যাকটেরিয়ার গ্রুপে রাখা হয়েছে। এইগুলো কিন্তু এখনো আছে। ওকে, নেক্সট নর্মাল ব্যাকটেরিয়া, যেগুলো আমি বললাম মডার্ন ব্যাকটেরিয়া, সেগুলো কি? পার্পল ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, নন সালফার ব্যাকটেরিয়া। আচ্ছা, সায়ানো ব্যাকটেরিয়া মানে যেগুলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে বা কোনো কেমিক্যালকে ভেঙে তার থেকে এনার্জি পেতে পারে, সেগুলো সব ব্যাকটেরিয়ার মধ্যে পড়বে। নেক্সট ইউক্যারিয়া মানে এইগুলো বাদে যে যে অ্যানিমাল প্লান্ট আমরা যেগুলো পড়ছি, সেই ব্যাপারগুলো এইখানে আছে। ঠিক আছে, এই দেখো প্লান্টস এখানে দিয়েছে, ফাঙ্গি দিয়েছে, অ্যানিমাল দিয়েছে, সিলিয়েটস দিয়েছে, এটা আবার আরেকটা গ্রুপ করেছে। এই যে দাগ গিয়ে ব্রাঞ্চ হচ্ছে দেখছো না, জানবে এটা মানে ফাইলোজেনেটিক ক্যারেক্টার মিলিয়ে করা হয়েছে। ফাইলোজেনেটিক ক্যারেক্টার মানে কি না, ইভলিউশন কিভাবে হয়েছে, কি থেকে তৈরি হয়েছে। তাহলে হয়তো আদি একটা কিছু অর্গানিজম ছিল, তার থেকে 3টে ভাগ হয়েছে, প্রথমে 2টো ভাগ হয়েছে, এই ভাগটা যেতে যেতে এর থেকে একটা সাব প্যারালাল ভাগ হয়েছে, মানে সেই সময় এটা ইভলিউশনে তৈরি হচ্ছে, তার সাথে সাথে এইগুলোও তৈরি হচ্ছে। ঠিক আছে, এইভাবে জিনিসটা গেছে। এইখানে এক একটা নাম দেখে নিতে পারো, এগুলো ইন ডিটেইলস আসে না, শুধু মনে রাখবে ফাইলোজেনেটিক ইম্পর্টেন্স কিন্তু এই গ্রুপে খুব বেশি করে আমরা নোটিস করব, যে ইভলিউশন অনুযায়ী এই ভাগগুলো হয়েছে। বেসিস অফ ক্লাসিফিকেশন আমরা একটু দেখে নিই এই ব্যাপারটা। আচ্ছা, আমরা জানি অর্গানিজমকে ক্লাসিফাই যে আমরা করেছিলাম বা সায়েন্টিস্টরা করেছিলেন, তারা কি করেছিলেন, অনেক সময় কয়েকটা ক্যারেক্টার দেখে ভাগ করে দিয়েছিলেন। যেমন ধরো তুমি কোনো নন বায়োলজি কোনো মানুষকে যদি বলো যে যাও গিয়ে কয়েকটা জিনিস দিয়ে বলো যে এটাকে ক্লাসিফিকেশন করে দাও, তো সে কি করবে, সে হয়তো রং দেখবে, আচ্ছা ঠিক আছে লাল জিনিসগুলোকে এক জায়গায় রাখি, সবুজগুলোকে এক জায়গায় রাখি, বা হয়তো দেখবে কোনটা ভারী কোনটা ছোট জিনিস, হালকা জিনিস, সেই হিসেবে ক্লাসিফিকেশন করে দেবে। তো সেরকম কোনো স্ট্রং বেসিস যদি না থাকে ক্লাসিফিকেশনে, তো সেই ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা খুব একটা কার্যকরী হয় না। তো দেখা গেছে আর্টিফিশিয়াল সিস্টেম, ন্যাচারাল সিস্টেম আর ফাইলোজেনেটিক সিস্টেম, এই 3টে টাইপ অফ ক্লাসিফিকেশন সায়েন্টিস্টরা এত বছর অবধি করে এসছে। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে সায়েন্টিস্টরা কি করেছিলেন, এটা আগে করা হতো প্রেজেন্স or absence of few morphological characteristics or vegetative characteristics। ঠিক আছে, 1 আর 2 হয়তো দেখা গেল একটা ধরো পুরো প্লান্ট কিংডমের ভাগ করা হচ্ছে, সেখানে কি বেসিস আমরা রেখেছি না, কোন ফুলের 5টা পাপড়ি আছে আর কোন ফুলের 5-এর বেশি পাপড়ি আছে বা 10টা পাপড়ি আছে। এই ক্রাইটেরিয়া দিয়ে যদি আমরা গোটা প্লান্ট কিংডমকে ভাগ করতে যাই, আমরা কি ভালোভাবে ভাগ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। তো আমরা যদি একটা বা দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আর্টিফিশিয়ালি ক্লাসিফিকেশন করতে যাই, আমাদের ক্লাসিফিকেশন কিন্তু ভালো হবে না। তো যখন সায়েন্টিস্টরা একদম প্রথম ক্লাসিফিকেশন করছেন, তখন কিন্তু ওনারা এইভাবেই করতেন, কয়েকটা ক্লাসিফিকেশনের ক্যারেক্টার নিয়ে ওনারা কম্পেয়ার করে ভাগ করতেন। গ্রুপিং অফ অর্গানিজমস অফ ডিফারেন্ট one group of an organism from another, একটা গ্রুপ অফ অর্গানিজমের সাথে আরেকটা গ্রুপ অফ অর্গানিজমের ডিফারেন্সটা 3টে বা 2টো ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করতো। ঠিক আছে, একটা বা দুটো ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করতো। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স লাইক নাম্বার, পজিশন অফ স্টামেন, স্টাইল এটসেট্রা were taken into consideration।
স্ট্যাম এন্ড স্টাইল এগুলো কিসের পার্ট বলো তো? ফ্লাওয়ার, ফুলের পার্ট। স্টাইল, স্টিগমা, ওভারি, মনে আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ এ ফ্লাওয়ার। তোমাদের বোধহয় এই ক্লাসটা হয়নি, রাইট? রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস তোমাদের কি কোনো ক্লাস নিয়েছি আমি? এখনো নিইনি। আচ্ছা, আমি বলে দিচ্ছি স্টাইল কোথায় থাকে। ধরো একটা ফুল, ধরো এই ফুলের পাপড়িটা, এর মধ্যে এটা নাটিটা, এর মধ্যে দেখবে এরকম একটা স্ট্রাকচার থাকে। এই যে পেট ফোলা জায়গাটা, এটা হচ্ছে ওভারি। লম্বা জায়গাটাকে বলে স্টাইল, ঠিক আছে? আর এটা স্টিগমা। এই স্টিগমার উপরেই পরাগরেণু এসে পড়ে, ঠিক আছে? আর এই লম্বা জায়গাটাকে স্টাইল বলে। তো স্টাইলটার সাথে কম্পেয়ার করে স্ট্যামেন্স, স্ট্যামেন্স মানে এই পাশ থেকে যে পোলেন বিয়ারিং অর্গান গুলো থাকে, মেল অর্গান অফ দ্য ফ্লাওয়ার, স্ট্যামেন বলে সেগুলোকে। তো স্ট্যামেন গুলো কেমন, স্টাইলটা কেমন, এই সব দেখে আর্টিফিশিয়াল সিস্টেম করেছিলেন কিছু কিছু সায়েন্টিস্ট। ধরো ফুল গাছকেই উনি ভাগ করছেন, তো উনি কটা স্ট্যামেন আছে, স্টাইলটা লম্বা না সরু, এই সমস্ত জিনিস নিয়ে ক্লাসিফিকেশন করেছিলেন, যেগুলো খুব একটা কার্যকরী হয়নি। তো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের কিছু এক্সাম্পল আছে এখানে, যেটা অ্যারিস্টটল করেছিলেন খুব বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, যেটা আমি ফার্স্টে বলেছিলাম। কারণ মনে আছে অ্যারিস্টটল কি নিয়ে ভাগ করেছিলেন? অ্যানিমাল কিংডমটা কি নিয়ে ভাগ করেছিলেন, মনে আছে কারোর? হ্যাঁ, প্লান্ট আর অ্যানিমাল, ঠিকই। এবার অ্যানিমালটাকে উনি কিভাবে ভাগ করেছিলেন? না, উনি অ্যানিমালটাকে দুভাগে ভাগ করেছিলেন। একটাই উনি ভেবেছিলেন যে যাদের রক্ত আছে, আর একটা যাদের রক্ত নেই, তাই না? ইয়েস, প্রেজেন্ট এন্ড অ্যাবসেন্স অফ আরবিসিস। উনি তো আরবিসি বলে জানতেন না তখন, তখন উনি জানতেন যে হ্যাঁ লাল কিছু একটা আছে, তো সেটা ব্লাড, তো যার ব্লাড আছে আর যার ব্লাড নেই। আরেকটা ভাবে অ্যানিমালকে উনি ভাগ করেছিলেন, তারা কোথায় থাকে, তারা ল্যান্ডে থাকছে, জলে থাকছে, না এয়ারে থাকছে, রাইট? তো এই বলো। হ্যাঁ, প্লান্টের ক্ষেত্রে উনি স্টেমটাকে দেখেছিলেন, শুধু স্টেমটাকে দেখেছিলেন। স্টেমটা মোটা, কাষ্ঠালো, না নখ দিয়ে কাটতে পারছে সেরকম টাইপের পাতলা। তো এই ধরনের খুব সিম্পল কিছু ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন হয়। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম কিন্তু অনেক পাবে, আমি জাস্ট অ্যারিস্টটলের একটা এক্সাম্পল দিয়েছি, এরকম আরো অনেক ক্লাসিফিকেশনের সিস্টেম আছে যেগুলো আর্টিফিশিয়াল। তোমরা যদি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম বলে একটু সার্চ করো, গুগল সার্চ করে দেখতে পারো, দেখবে প্রচুর এক্সাম্পল আসছে, একটু রিডিং পড়ে নিতে পারো, তাহলে কনসেপ্টটা না ক্লিয়ার থাকবে। আচ্ছা, আর্টিফিশিয়াল সিস্টেম গিভেন বাই অ্যারিস্টটল, হি গ্রুপড অ্যানিমালস ইনটু টু গ্রুপস। দুটো গ্রুপে প্রথমে করেছিলেন। অ্যানিমালিয়া মানে অ্যানিমাল যারা অ্যাবসেন্স অর প্রেজেন্স অফ ব্লাড, এই যে এখানে অ্যাবসেন্স, এখানে প্রেজেন্ট। নেক্সট, এটা গেল এক নম্বর এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল হচ্ছে লিনিয়াসের যে টু কিংডম ক্লাসিফিকেশনটা, based on the presence or absence of some sexual characters like total number of stamens, carpels. Plant কে উনি গ্রুপ করেছিলেন 24 ক্লাসেস এর মধ্যে, out of which 23 belong to phanerogams, মানে যাদের সেক্স অর্গান দেখা যায়। এটা অত ডিটেইলস তোমাদের জানতে হবে না, জাস্ট জেনে রাখবে যে লিনিয়াসের যে ক্লাসিফিকেশনটা সেটাও কিন্তু আর্টিফিশিয়াল সিস্টেমই ছিল, কারণ উনি প্লান্ট আর অ্যানিমাল দুটো ওয়াইড গ্রুপে আলাদা করে দিয়েছিলেন। আর প্লান্টের তো হাজারটা জিনিস আছে, তো সেই বেসিসে তো করা যায় না। আর কি, প্লান্টের একটা এক্সাম্পল এখানে আমি ডিটেইলস একটু দিয়েছি, যে প্লান্ট গ্রুপকে উনি টোটাল 24টা ক্লাসেসে ভেঙেছিলেন, মানে টোটাল প্লান্ট গ্রুপ 24 ক্লাসেস। আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন যখন পড়বো, আমরা দেখবো প্লান্টি যে গ্রুপটা আছে, ভিটটেকার যেটা করেছিলেন, উনি প্লান্টি গ্রুপকে কি কিতে ভাগ করেছিলেন? অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এন্ড জিওস্পার্ম। ঠিক আছে, এই 6টার মধ্যে উনি পুরো ক্লাসিফিকেশন করে দিয়েছেন। আর এখানে লিনিয়াস কি করেছেন? উনি 24 ক্লাসেস তৈরি করেছিলেন, বিকজ উনি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন করছিলেন। বেসিক যা মনে হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে মনে করছেন যে হ্যাঁ এই বেসিসে গ্রুপ করি, ঠিক আছে? তো এই দুটো এক্সাম্পল মনে রাখবে ফর আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন। নেক্সট, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে ডেফিনেটলি ড্রব্যাকস তো থাকবেই। ড্রব্যাকস মানে কি ছিল না আর্টিফিশিয়াল, কি মিসিং ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনে। ফার্স্ট কি, phylogenetic relationships were not considered,
মানে কি ইভলিউশনারি ট্রেন্ড, যেটা করা উচিত, কি থেকে এসছে, কিভাবে এসছে, সেটা যদি ফলো করা যায়, এক একটা ক্যারেক্টারিস্টিক্স ভালো করে বোঝা যায়, সেটা কিন্তু করা হয়নি। নেক্সট, অনলি আ লিমিটেড নাম্বার অফ মরফোলজিক্যাল ক্যারেক্টার্স ওয়্যার ইউজড, খুব কম সংখ্যক ক্যারেক্টারকে মাথায় রেখে কম্পেয়ার করা হয়েছিল, তাই না? যেমন অ্যানিমাল আর প্লান্ট, কি রাখা হয়েছে, অ্যানিমালে কিভাবে ভাগ করেছিলেন অ্যারিস্টটল, যে রক্ত আছে কি নেই, একটা ক্যারেক্টারের বেসিসে গোটা অ্যানিমাল কিংডম ভাগ হয়ে গেল। তো ওই জন্য only few number of characteristics were used. Next, related organisms were sometimes placed in unrelated groups, মানে যে গ্রুপে থাকার কথাই নয় সেই গ্রুপে অর্গানিজম কিন্তু চলে এসেছে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখে নাও। নেক্সট, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আচ্ছা, এটা আমি যাব, তার আগে সরি, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা একবার ভালো করে পড়ে নাও, ঠিক আছে? জাস্ট একটু পড়ে নাও। Yes, Birbal was Akbar's advisor and a very eminent person in his বারবার নক করছে না কেন? আচ্ছা, let's continue with natural system of classification. Okay, natural system of classification এ কি বলেছে, was introduced by John Ray. এই সায়েন্টিস্টের নামটা একটু মনে রাখবে, জন রে। It was based on several taxonomic characteristics unlike the artificial system of classification. তাহলে এইখানে কি আরো বেশি করে taxonomic character গুলো আমরা কনসিডার করছি, যাতে আমরা ভালোভাবে ক্লাসিফিকেশনটা করতে পারি। মনে রাখবে আগেরটাতে কিন্তু ছিল না, আর্টিফিশিয়ালটাতে কিন্তু ছিল না, ন্যাচারালটাতে আমরা এবার কনসিডার করা শুরু করেছি। It uses habit and habitat as criteria for classification. Habit and habitat মানে কোথায় আছে এবং মানে কোথায় গ্রো করছে। ধরো কোনো জলের মধ্যে কোনো গাছ আছে, তো সে তার হ্যাবিটাটটা কি না জল। যদি কোনো গাছ ডাঙায় আছে তাহলে তার হ্যাবিটাট কি টেরেস্ট্রিয়াল। তো এই ভাবে খুব সায়েন্টিফিক্যালি ভেবে ভেবে আস্তে আস্তে ক্লাসিফিকেশন গুলো স্টার্ট করা হয়েছিল। হ্যাবিটাট আর কি হ্যাবিট, হ্যাবিট মানে কি, ধরো অ্যানিমালস, কোনো অ্যানিমাল শুধু পাতা খাচ্ছে, তার এটা একটা হ্যাবিট হলো। আর কি, কোনো অ্যানিমাল হয়তো গাছ খাচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কোনো অ্যানিমালস কেও খাচ্ছে, কার্নিভোরস যাদেরকে আমরা বলি, তো সেটা তাদের হ্যাবিট হলো। তো এইভাবে আরো অনেক মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এই জিনিসগুলো ফলো করা স্টার্ট হয়। Okay, so let's use, it uses homology in characters including morphology, anatomy, cytotaxonomy, molecular systematics, etc. আচ্ছা, এই ক্যারেক্টার গুলো কিন্তু আস্তে আস্তে ইনক্লুড করা শুরু হয়েছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কি কি ক্যারেক্টার, লেটস সি। মরফোলজি, অ্যানাটমি, মানে একটা গাছ, বা আমি গাছের এক্সাম্পল দিচ্ছি, একটা গাছকে যদি ক্রস সেকশন করো, তার ভেতরে কি আছে, তার সেলস গুলো কেমন আছে, জাইলেম ফ্লোয়েম কোথায় আছে, এই এন্টায়ার জিনিসটা মরফোলজি অ্যানাটমি স্টাডি করলেই কিন্তু জানা যায়। বাইরে থেকে কেমন লাগছে, কাটলে ভেতর থেকে কেমন লাগছে, ইনফ্যাক্ট সেলুলার লেভেলে কেমন লাগছে, মাইক্রোস্কোপের তলায় দেখে সেটা কেমন লাগছে। তো এই ধরনের খুব ডিটেইলিং স্টাডি করে কিন্তু এই গ্রুপগুলো বানানো হয়েছিল। সাইটোট্যাক্সোনমি, সাইটো মানেই বোঝা যাচ্ছে সেল রিলেটেড, সেল, ঠিক আছে, ট্যাক্সোনমিক্যাল স্টাডি রিলেটেড টু সেল, সাইটোট্যাক্সোনমি। মলিকিউলার সিস্টেম্যাটিক্স, মলিকিউল লেভেলে একটা অর্গানিজমের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কার্বন বেসড বেশি আছে, মানে সেটা লিভিং। কোনো জিনিসের মধ্যে কার্বন বেস কম আছে, মেবি দ্যাট ইজ নন লিভিং। তো মলিকিউলার সিস্টেম, মলিকিউলার লেভেলে গিয়ে দেখা যাচ্ছে, যেমন ধরো ডিএনএ আরএনএ যখন আমরা স্টাডি করি, এইগুলোকে আমরা কি বলি, জেনেটিক মেটেরিয়াল, তাই তো? তো জেনেটিক মেটেরিয়াল বলার মানে হচ্ছে ডিএনএ আরএনএ কে আমরা একেবারে মলিকিউলার লেভেলে স্টাডি করে, এটা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা সিম্পল রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানছি কি করে, মলিকিউলগুলোকে স্টাডি করে। তো ন্যাচারাল সিস্টেমে এই ডিটেইলসে গিয়ে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। সো রিলেটেড অর্গানিজমস ওয়্যার প্লেসড ইন দ্য সেম গ্রুপ, যেটা কিন্তু ন্যাচারাল সিস্টেমে অনেক সময় পাওয়া যায়, সরি আর্টিফিশিয়াল সিস্টেমে অনেক সময় দেখা যায়নি। আর্টিফিশিয়াল সিস্টেমে দেখা গেছে অন্য রিলেটেড অর্গানিজমসকে এই গ্রুপে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
Next, another natural system of classification was proposed by Bentham and Hooker. Bentham and Hooker classificationটা তোমরা একটু দেখে নিও তো। এটা আমি কোনো কোয়েশ্চেন অ্যাজ সাচ দেখিনি ট্রেন্ড, বাট স্টিল আমার মনে হয় বেনথাম এন্ড হুকারটা তোমরা একবার দেখে নিলে ভালো হয়। তো এটা আমি একটু তোমাদের টাস্ক দিচ্ছি, ওকে? বেনথাম এন্ড হুকার ক্লাসিফিকেশনটা একটু গো থ্রু করবে, জাস্ট বেসিক, কিছু মুখস্থ করতে হবে না, যে জিনিসটা কি, কিসের বেসিসে উনি ভাগ করেছিলেন, এটা একটু দেখে নেবে ক্লাসিফিকেশন বেনথাম এন্ড হুকার। ওকে, লেটস মুভ অন উইথ দ্য নেক্সট ওয়ান। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা খুবই অথেন্টিক কিন্তু একটু কমপ্লেক্স, যেটা কিনা ইভলিউশনারি হিস্ট্রিকে ফলো করে, ইভলিউশনারি হিস্ট্রি। ওকে, সো ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে কি দেখা যাচ্ছে দেখো, রেপটাইলস থেকে বিভিন্ন রকমের ম্যামলস তৈরি হচ্ছে, টার্টলস তৈরি হচ্ছে, লিজার্ডস, ক্রোকোডাইলস, আলটিমেটলি বার্ডস। এটা কি আমরা বাইরে থেকে দেখলে কোনোদিন ভাবতে পেরেছিলাম রেপটাইলস আর বার্ডস রিলেটেড? নিশ্চয়ই নয়। ফাইলোজেনেটিক্যালি আমরা স্টাডি করে, ইভলিউশনারি ট্রেন্ড স্টাডি করে আমরা এটা পেয়েছি, ঠিক আছে? সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ইভলিউশনারি হিস্ট্রি is important criteria for phylogenetic system of classification. তাহলে আর্টিফিশিয়ালে খুব কম ফিচার্স নিয়ে আমরা কম্পেয়ার করে গ্রুপ করেছি, ন্যাচারালে তাও একটু বেশি টাক্সোনমিক ফিচার্স নিয়ে আমরা ডিল করেছি, আস্তে আস্তে ফাইলোজেনির দিকে যাচ্ছি, ফাইনালি ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন পুরোপুরি ফাইলোজেনি। ফাইলোজেনি স্টাডি করতে গেলে কিন্তু মরফোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, সাইটোলজি, ট্যাক্সোনমি সব কিছু স্টাডি করতে হয়, না হলে কোনো ফাইলোজেনেটিক রিলেশনশিপ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইলোজেনেটিক রিলেশনশিপটা সেরকম ডিটেলস কিছু নেই, কনসেপ্টটা মনে রাখবে ইভলিউশনারি হিস্ট্রি রিলেটেড, ঠিক আছে? এইটা থেকে এমসিকিউ আসে, এখান থেকে আর কিছু আসে না। আর আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল, এই দুটো যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই ডিফারেন্সগুলো একটু নোট ডাউন করবে। দেখবে দুটো ডিফারেন্স মেইনলি আসে, আর্টিফিশিয়ালটাই কি না কম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ হয়েছে, ন্যাচারালি একটু বেশি পরিমাণে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কাজ হয়েছে। আর সেকেন্ড কি, এক্সাম্পল গুলো একটু আসে, ঠিক আছে? আর্টিফিশিয়ালের এক্সাম্পল আর ন্যাচারালের এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন একটু দেখে নেবে, বেনথাম এন্ড হুকারের ক্লাসিফিকেশনটা একটু ভালো করে নোটিস করবে। আচ্ছা, মোটামুটি ক্লাসিফিকেশনের মোরালেস আমি কমপ্লিট করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমি ট্রাই করব ক্লাসিফিকেশনের কিছু ড্রব্যাকস, মানে কোন কোন গ্রুপগুলোর কি ড্রব্যাকস আছে ওগুলোর ব্যাপারে একটু ডিসকাস করব, এন্ড দেন আই উইল গো অন উইথ 5 কিংডম ক্লাসিফিকেশন, পার্টিকুলারলি দ্য প্রোটিস্টা গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, কারোর কোনো ডাউট আছে? এটা কিন্তু খুব একটা ডিটেইলসে পড়ার দরকার নেই, কিন্তু মিস করবে না, ঠিক আছে? পাস্ট ইয়ার্সের কোয়েশ্চেন ফলো করে দেখবে, খুব সিম্পল কোয়েশ্চেন্স আসে এর থেকে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে, ইভলিউশনারি ট্রেন্ডটা বুঝতে পারলে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, এই পার্টটা থেকে আমি বলছি না এই চ্যাপ্টার থেকে প্রচুর কোয়েশ্চেন থাকবে, কিন্তু এই পার্টটা থেকে খুব একটা কিন্তু জেনারেলি আসে না এখনো অবধি। ওকে, সো আজকে তাহলে ক্লাসটা আমি র্যাপ আপ করছি, ঠিক আছে? নেক্সট দিন আমি এইটার, সরি বলো, কি বললে? কিছু বলছো? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমি আবার এই ইভলিউশনারি ট্রেন্ডগুলোর ব্যাপারে আরেকটু বলবো, এন্ড দেন প্রোটিস্টা গ্রুপটা আমি একটু স্টার্ট করব, যেটা কিনা 5 কিংডম ক্লাসিফিকেশনের সেকেন্ড গ্রুপ, ঠিক আছে? ওকে, সো অল অফ ইউ হ্যাভ আ গুড ডে, গুড বাই।